যেমনটা বলছিলাম যে ছন্দহীন কোন রচনা আর যাই হোক কবিতা বা পদবাচ্য হতে পারে না। এই নিয়মটা কোনো আপেক্ষিক বিষয় না, এটি একটি পরম এবং চিরন্তন নিয়ম, এবং আমাদের এই চিরন্তন নিয়ম সম্পর্কে জানা আবশ্যক। কবিতা কে লিখছেন? তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ, না তিনি কাজী নজরুল, নাকি তিনি মহাজ্ঞানে অধিকারী, না অজব পাড়াগাঁয়ের অখ্যাত রাখাল? এটা কিন্তু বিবেচ্য বিষয় নয়। তাহলে এখন প্রশ্ন হতে পারে বিবেচ্য বিষয় কি? বিবেচ্য বিষয় অবশ্যই কবিতায় যিনি লিখছেন তিনি ছন্দ জেনে কবিতা লিখছেন কিনা। নাম বা স্বীকৃতি দিয়ে কবিতার জাত কোনোভাবে চেনা যায় না। কবিতা চেনা যায় তার অন্তর্গত যে সুষমা পরিমিতি বোধ এবং ছন্দের যে নিখুঁত প্রয়োগ তার মাধ্যমে। আজকে এই ছন্দের নিখুঁত প্রয়োগ এই বিষয়টার কথা যদি বিবেচনা করা হয়, তাহলে আমরা দেখব যে বাংলা সাহিত্যের আকাশে এক মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। একজন স্বঘোষিত তরুণ লেখক, বর্তমানে অনেক বয়োজ্যেষ্ঠরাও এতে সংযুক্ত হয়েছেন, যারা ছন্দের কঠিন এবং সুশৃঙ্খল নিয়মগুলোকে আয়ত্ত করার ন্যূনতম চেষ্টা করেন না, বরং কবি হিসেবে তারা আত্মপ্রকাশ করতে বলিয়া তারা কি করেন? ছন্দের যে অমোঘ নিয়ম বা ক্লাসিক্যাল যে নিয়ম আছে তারা তাকে অস্বীকার করে মূলত একটা জড় হরফ রচনা করেন, যার কোনো অর্থ নেই। এই প্রবণতা সাহিত্যের কেবল ক্ষতি করছে না, বরং এর পেছনে যে মহামূল্যবান সময় ব্যয় হচ্ছে এই অপসাহিত্য তৈরির পেছনে, তার পেছনে একদল মেধাবী তরুণের মেধা অপচয় হচ্ছে। এই অরাজকতার অবসান ঘটিয়ে কবিতার আদি এবং ব্যাকরণকে, যে ছন্দের যে ব্যাকরণকে, সেটাকে ফিরিয়ে আনা এখন প্রয়োজন। এখন আমরা যদি স্বাভাবিকভাবে বাংলা ছন্দের যে আদি রূপ বুঝতে চাই, তাহলে আমরা দেখব যে বাংলা ছন্দের ভাষাতাত্ত্বিক এবং পাণ্ডিত্যপূর্ণ যে জ্ঞান রয়েছে, তিনি হচ্ছেন সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞার সংজ্ঞার দিকে গেলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। তিনি বলেছেন যে ছন্দের একটা কালজয়ী এবং বৈজ্ঞানিক সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতি মধুর হয় এবং তাহার মধ্যে কালগত এবং ধ্বনিগত সুষমা উপলব্ধি হয়, পদ সাজাইবার মানে একটা পদের পর আরেকটা পদকে সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। এই গভীর তাত্ত্বিক যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা আসলে বিশ্লেষণ করবে। প্রথমত এই সংজ্ঞার একটা দিক আপনি যদি বিশ্লেষণ করেন, সেটা দাঁড়াবে এই শ্রুতি মধুরতা, অর্থাৎ বাক্য বা পদের বিন্যাস এমন ভাবে হতে হবে যেন তা শ্রোতার মনকে তৃপ্ত করে শ্রবণের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ শ্রবণে যা কর্কশ বা খণ্ডিত তা ছন্দের পর্যায়ভুক্ত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কালগত সুষমা, অর্থাৎ টেম্পো ব্যালেন্স, অর্থাৎ পদের উচ্চারণের একটা নির্দিষ্ট সময় পর একটা স্থিত বা একটা বিরতি থাকতে হবে, অর্থাৎ লয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে। একটি নির্দিষ্ট গতিতে ওই বাক্যের পর্বগুলো প্রবাহিত হওয়ার পর যেন আকস্মিক করে একটা ধাক্কার সম্মুখীন না হয়। এরপর হচ্ছে আপনার ধ্বনিগত সুষমার কথা তিনি বলেছেন, অর্থাৎ আমরা ইংরেজি থেকে যাকে বলি হারমোনিক ব্যালেন্স। উচ্চারিত ধ্বনি সমূহের মধ্যে একটি অভ্যন্তরীণ সামঞ্জস্য এবং সুরের দোলা থাকতে হবে, যা পাঠককে শ্রোতার মনে এক ধরনের নান্দনিক অনুভূতি, আমি যেটাকে আরো সহজ করে বলতে পারি যে নান্দনিক অনুভূতির জন্ম দিবে। আর এই তিনটি উপাদানই যখন থাকবে, অর্থাৎ শ্রুতি মধুরতা, কালগত সুষমা এবং ধ্বনিগত সুষমা, তখনই সেটা হচ্ছে পাঠ সমৃদ্ধ রূপে কবিতা। একটি প্রচলিত ভুল ধারণা আমাদের সমসাময়িক সাহিত্যের অন্যতম বড় বিভ্রান্ত হওয়ার কারণ হিসেবে আমি মনে করি, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে ছন্দ মানেই বাক্যের বা চরণের অন্তে যে মিল, অন্তর্মিলকে বলা হয়। কিন্তু আমরা যদি ধরি যে আসলে বাক্যের অন্তের অর্থাৎ শেষে যে মিল দেওয়া, অন্তর্মিল দেওয়া হয়, এটা ছন্দের একটা সৌন্দর্য বর্ধন করে, সেটা আসলে ছন্দের অপরিহার্য বিষয় নয়। এছাড়াও কিন্তু
এই অন্তমিল ছাড়াও কিন্তু ছন্দবদ্ধ কবিতা লেখা সম্ভব। যেমন আমরা মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দগুলো যদি দেখি, কিন্তু ছন্দ ছাড়া, অন্তমিল ছাড়া যা দিয়ে এখন তৈরি হচ্ছে তাকে কি আমি কবিতা বলতে পারবো? এক কথায় তাকে সোজা কথায় কবিতা বলা যাবে না। আসলে তারা এই ধরনের স্বভাবজাত পদ রচনার মাধ্যমে বর্তমান যে তরুণ কবি এবং ইদানিং যে জ্যেষ্ঠরা এই আলোচনায় মানে এই পথে অংশগ্রহণ করেছেন, এটা আসলে একটা গন্তব্যহীন পথ যেখানে কোনো দিশা পাওয়া যায় না। এখানে ছন্দের যে মূল স্বভাব, যে ব্যাকরণগত যে সুশৃঙ্খলা, তা আসলে কি সুশৃঙ্খল ধারা তা নষ্ট হয়েছে। আরেকটু স্পষ্ট করে বলি, বাংলা ছন্দের ত্রিমাত্রিক কাঠামো রয়েছে এবং গাণিতিক নিয়ম রয়েছে, যেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, একটা হচ্ছে অক্ষরবৃত্ত এবং একটা হচ্ছে মাত্রাবৃত্ত। সর্বকালে এই তিনটি ধারাই ছিল প্রধান, বর্তমানে আছে তিন ধারা, ভবিষ্যতে তিন ধারা থাকবে। এই তিন ধারার বাইরে কিন্তু অন্য কোন ছন্দের অস্তিত্ব অনেক। এখন আপনি যদি এই তরুণ কবিদের প্রশ্ন করেন যে আপনি যে ছন্দবদ্ধ কবিতা লিখছেন অথবা ছন্দহীন কবিতা লিখছেন, তার আসলে বৈশিষ্ট্যটা কি? তার ধ্বনিগত সুষমা কিভাবে রক্ষিত হবে, তার শ্রুতি মধুরতা কিভাবে বোঝা যাবে, এবং তার পদবিন্যাসটা কিভাবে যথার্থ হবে, এমন কোন ধারা আছে? তখন কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারবেন না। এখন আমরা তিনটি ছন্দকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে ছন্দকে যতটা কঠিন ভাবে উপস্থাপন করা হয়, ছন্দটা আসলে ততটা কঠিন না। যেমন স্বরবৃত্ত দল বা দলবৃত্ত ছন্দ অনেকে বলে বা ছড়ার ছন্দ বলে। এই ছন্দে স্বরবৃত্ত ছন্দে লয় দ্রুত হয়, চার মাত্রার মূল পর্ব হয়, মুক্ত দল এবং রুদ্ধ দল উভয় এক মাত্রা। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো আসলে পর্ব বলিনি, চরণ বলিনি। চরণ হচ্ছে একটি বাক্যকে ইংরেজিতে আমরা যাকে বলি সেটা বলা হয়, আর পর্ব হচ্ছে এই বাক্যটি আপনি আবৃত্তি করতে গিয়ে কবিতায় কোন কোন ভাগে আপনাকে দম বা লয় নিতে হয় সেটাকেই হচ্ছে পর্ব বলে, সহজ ভাষায় বলছে। এখন স্বরবৃত্ত বাংলা ছন্দের প্রাচীন রূপ অনেকে বলে থাকেন এবং এই ছন্দে আদিতে লোকগান ছড়া রচিত হতো। এ কারণে একে লোকছন্দ বলে থাকে। প্রতি পর্বের শুরুতে বল বা শাসাঘাত দিয়ে এই ছন্দের রচিত ছড়া বা কবিতা আবৃত্তি করা হয় বলে ছান্দচিকে এই ছন্দকে বল প্রধান, শাসাঘাত প্রধান বা স্বরাঘাত প্রধান ছন্দ বলে থাকে। স্বরবৃত্তের পরিচয় যদি একেবারে সংক্ষেপে দিতে চাই, মানে আপনাদের মনে রাখার জন্য, তাহলে বলতে হবে যে ছন্দের প্রত্যেক পর্বেই স্বরাঘাত করে এবং মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। এখন প্রশ্ন হতে পারে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর যার এক মাত্রা তাকে স্বরবৃত্ত ছন্দ।